সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট শুরু হয়ে গিয়েছে। তো বিজ্ঞান শাখার সপ্তাহের অ্যাসাইনমেন্ট যা 2021 সালের এসএসসি পরীক্ষার্থী, তোমাদের রয়েছে পদার্থবিজ্ঞান এবং জীববিজ্ঞান। তো আমি আজকে জীববিজ্ঞানের অ্যান্সারটা দিয়ে দিচ্ছি। তো জীববিজ্ঞানের ক নাম্বার অ্যান্সারটা ছিল এটাই, চিত্রটা খুব ভালো করে অঙ্কন করার জন্য। তো সবাই একটু খেয়াল করো। প্রথম অংশটা হলো গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, গর্ভাশয়, স্ত্রীস্তবক, পাপড়ি, পরাগধানী, পুংকেশর, পরাগদণ্ড, বৃত্তাংশ, পুষ্পাক্ষ, পুংবৃত্ত। এটা হবে ক নাম্বারের অ্যান্সার। এটা কত নম্বর অ্যান্সার? এটা হলো ক নম্বরের অ্যান্সার। সবাই লিখে নাও। চিত্রটা খুব ভালো করে আঁকবে অবশ্যই। তারপর খ নম্বর বলা আছে যে আমরা যে চিত্রটা আঁকলাম এই চিত্রটার মধ্যে এটা একটা জবা ফুলের বিভিন্ন অংশ লম্বচ্ছেদের চিত্র। তো এই ফুলটার কোন অংশের দৈর্ঘ্য কত, প্রস্থ কত উল্লেখ করতে হবে খ নম্বরে। যেমন এখানে গর্ভমুণ্ড রয়েছে, তার দৈর্ঘ্য প্রস্থ কত, গর্ভদণ্ডের দৈর্ঘ্য প্রস্থ কত, গর্ভাশয়ের কত, পাপড়ির কত, পরাগধানীর কত, পরাগদণ্ডের কত, বৃত্তাংশের কত, পুষ্পাক্ষের কত, পুষ্পবিন্দুর কত, সেটা আমাদেরকে অবশ্যই এখানে উল্লেখ করতে হবে। আমরা খ নাম্বার অ্যান্সারে চলে আসলাম। তো নিচে একটি জবা ফুলের 5টি স্তবকের, আমি এখানে 8টা উল্লেখ করছি, স্তবকের সেন্টিমিটার এককে নির্ণয় করা হলো। তো 1 নম্বরে আমরা পুষ্পাক্ষ মানে স্তবকের নাম, দৈর্ঘ্য, প্রস্থ। প্রথম পুষ্পাক্ষ, দৈর্ঘ্য 0.6 সেন্টিমিটার, প্রস্থ 0.4 সেন্টিমিটার। 2 নম্বরে বৃতি, দৈর্ঘ্য 1.9 সেন্টিমিটার, প্রস্থ 0.6 সেন্টিমিটার। তারপর 3 নম্বরে পরাগধানী, 0.1 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 0.1 সেন্টিমিটার প্রস্থ। পরাগদণ্ড 0.3 সেন্টিমিটার দৈর্ঘ্য, প্রস্থ 0.01 সেন্টিমিটার। তারপর গর্ভমুণ্ড 0.3 সেন্টিমিটার প্রস্থ, 0.3 সেন্টিমিটার 0.3 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 0.3 সেন্টিমিটার প্রস্থ। গর্ভদণ্ড 2.2 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 2.4 সেন্টিমিটার প্রস্থ। গর্ভাশয় 0.5 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 0.3 সেন্টিমিটার প্রস্থ। তারপর দলমণ্ডল 8 নম্বরে, যেটা 4.3 সেন্টিমিটার প্রস্থ দৈর্ঘ্য এবং 1.7 সেন্টিমিটার প্রস্থ। তো আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। এখান থেকে হলো গ নাম্বারের অ্যান্সার। তোমরা দেখে নিলে গ নাম্বারের অ্যান্সার। ফুলের মানে দ্যাট মিনস এই যে আমরা যে জবা ফুলের লম্ব ছেদ করলাম সেটার বৈশিষ্ট্য, মানে বিভিন্ন অংশের বৈশিষ্ট্য। তো প্রথমে আসে পুষ্পাক্ষ। পুষ্পাক্ষ সাধারণত গোলাকার এবং ফুলের বৃন্তশীর্ষে অবস্থান করে। এর উপর বাকি 4টি স্তবক পরপর সাজানো থাকে। 2 নাম্বার বৃতি। ফুলের বাইরের স্তবককে বৃতি বলে। বৃতি খণ্ডিত না হলে সেটি যুক্তবৃতি, কিন্তু যখন এটি সম্পূর্ণরূপে খণ্ডিত হয় তখন তাকে বিযুক্তি বৃতি বলে। এর প্রতিটি খণ্ডকে বৃত্তাংশ বলে। সবুজ বৃতি খাদ্য প্রস্তুত কাজে অংশ নেয়। এদের প্রধান কাজ ফুলের ভিতরের অংশগুলিকে রোদ, বৃষ্টি এবং পোকার আক্রমণ থেকে রক্ষা করা। তবে যখন বৃতি রং বেরঙের হয় তখন তারা পরাগণে সাহায্য করে, অর্থাৎ পরাগণের মাধ্যম হিসেবে কাজ করে, এমন পোকামাকড়, পশু পাখি ইত্যাদি আকর্ষণ করে। সি নাম্বারে দলমণ্ডল। এটি বাইরের দিক থেকে দ্বিতীয় স্তবক। প্রতিটি খণ্ডকে দল বা পাপড়ি বলে। পাপড়িগুলি যুক্ত থাকলে যুক্ত দল এবং আলাদা থাকলে বিযুক্ত দল বলা হয়। পাপড়ি সাধারণত রঙিন হয়। এরা ফুলের আবশ্যকীয় অংশগুলিকে রোদ, বৃষ্টি থেকে রক্ষা করে। উজ্জ্বল ঝলমলে রঙের দলমণ্ডল পোকামাকড় ও পশু পাখি আকর্ষণ করে এবং পরাগায়নে সহায়তা করে। অনেক সময় ফুলের পাপড়ি কোনো কোনো পোকামাকড়ে বসে মধু খেতে সাহায্য করে। এসব কার্যক্রম চলাকালীন পরাগায়নের কাজ চলতে থাকে। এবার হলো পুংস্তবকের বৈশিষ্ট্য। পুংস্তবকের বৈশিষ্ট্য সব একটু দেখে নিই।
এটি ফুলের তৃতীয় স্তবক এবং এটি অত্যাবশ্যকীয় অংশ। এই স্তবকের প্রতিটি অংশকে পুংকেশর বলে। পুংদণ্ড বা পরাগদণ্ড এবং পরাগধানী বা পরাগথলি পুংকেশরের দণ্ডের মতো অংশকে পুংদণ্ড এবং শীষের থলির মতো অংশকে পরাগধানী বলে। পরাগধানী এবং পুংদণ্ড সংযোগকারী অংশকে যোজনী বলে। পরাগধানীর মধ্যে মধ্যপরাগ উৎপন্ন হয়। এই পরাগরেণু অঙ্কুরিত হয়ে পরাগনালী গঠন করে। এই পরাগনালিকায় পুংজনন কোষ উৎপন্ন হয়। পুংজনন কোষ সরাসরি জনন এই পরাগরেণু অঙ্কুরিত হয়ে পরাগনালী গঠন করে। এই পরাগনালিকায় পুংজনন কোষ উৎপন্ন হয়। পুংজনন কোষ সরাসরি জনন কাজে অংশগ্রহণ করে। কখনো পুংস্তবকের পুংদণ্ডগুলো পরস্পরের সাথে সংযুক্ত হতে পারে, আবার পরাগ থলিগুলো কখনো পরস্পরের সাথে যুক্ত থাকে। পরাগদণ্ড একগুচ্ছে থাকলে তাকে একগুচ্ছ, যেমন জবা। তো আমরা এখানে জবা ফুলের কথা উল্লেখ করেছি, সেটি আমরা এই পর্যন্ত লিখব। স্ত্রীস্তবক। স্ত্রীস্তবক বা গর্ভকেশরের অবস্থান ফুলটির কেন্দ্রে। এটি ফুলের আর একটি অত্যাবশ্যকীয় স্তবক। স্ত্রীস্তবক এক বা একাধিক গর্ভপত্র নিয়ে গঠিত হতে পারে। একটি গর্ভপত্রে তিনটি অংশ, যথা গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড, তিনটি অংশ থাকে এর মধ্যে। যখন কতগুলো গর্ভপত্র নিয়ে একটি স্ত্রীস্তবক গঠিত হয় এবং এরা সম্পূর্ণভাবে পরস্পরের সাথে যুক্ত থাকে, তখন তাকে যুক্ত গর্ভপত্রী, আর আলাদা থাকলে বিযুক্ত গর্ভপত্রী বলে। গর্ভাশয়ের ভিতরের এক বা একাধিক ডিম্বক বিশেষ নিয়মে সজ্জিত থাকে। এসব ডিম্বকের মধ্যে স্ত্রী প্রজনন কোষ বা ডিম্বাণু সৃষ্টি হয়। এই ডিম্বাণুই পুংস্তবকের মতো সরাসরি জননকাজে অংশগ্রহণ করে। এবার আমরা আসলাম পুষ্পমঞ্জরি। পুষ্পমঞ্জরি তোমরা সবাই দেখেছো। অনেক গাছের ছোট একটি শাখায় ফুলগুলি বিশেষ একটি নিয়মে সাজানো থাকে। তো এই লেখাটা অবশ্যই লিখবে না, এই যে এই লেখাটা লেখার দরকার নেই, এখান থেকে লিখবে। অনেক গাছের ছোট একটি শাখায় ফুলগুলি বিশেষ একটি নিয়মে সাজানো থাকে। ফুলসহ এই শাখাকে পুষ্পমঞ্জরি বলে। যে শাখায় ফুলগুলি সজ্জিত থাকে তাকে মঞ্জরি দণ্ড বলে। এ শাখায় বৃদ্ধি অসীম হলে অনিয়ত পুষ্পমঞ্জরি, আর পুষ্প উৎপাদনের ফলে বৃদ্ধি কমে গেলে, মানে থেমে গেলে, নিয়ত পুষ্পমঞ্জরি। পরাগায়নের জন্য পুষ্পমঞ্জরির গুরুত্ব অনেক বেশি। এবার আমরা গহ নাম্বার অ্যান্সার চলে আসলাম। গহ নাম্বার অ্যান্সার হলো পরাগায়নের মাধ্যম। পরাগ স্থানান্তরের কাজটি অধিকাংশ ক্ষেত্রে কোনো না কোনো মাধ্যমের দ্বারা হয়ে থাকে। যে মাধ্যমে পরাগ বহন করে গর্ভমুণ্ড পর্যন্ত নিয়ে যায় তাকে পরাগায়নের মাধ্যম বলে। বায়ু, পানি, কীটপতঙ্গ, পাখি, বাদুড়, শামুক, এমনকি মানুষ এ ধরনের মাধ্যম হিসেবে কাজ করে থাকে। মধু খেতেও অথবা সুন্দর রঙের আকর্ষণ কীটপতঙ্গ বা প্রাণীকুলের ফুলে ফুলে বেড়ায়। এ সময় ওই ফুলের পরাগরেণু বাহকের গায়ে লেগে যায়। এই বাহকটি যখন অন্য ফুলে গিয়ে বসে তখন পরাগ পরবর্তী ফুলের গর্ভমুণ্ডে লেগে যায়। এভাবে পরাগায়ন ঘটে। পরাগায়নের মাধ্যমগুলোর সাহায্যে পেতে ফুলের গঠনে কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। পতঙ্গ পরাগে ফুল বড়, রঙিন, মধুগ্রন্থি যুক্ত এবং পরাগরেণু গর্ভমুণ্ড আঠালো, সুগন্ধযুক্ত হয়। যে জবা ফুলের বৈশিষ্ট্য যেগুলো আসবে সেগুলো কিন্তু এখান থেকে। এটা পতঙ্গ পরাগী ফুল, রঙিন, মধুগ্রন্থি যুক্ত, পরাগরেণু গর্ভমুণ্ড আঠালো ও সুগন্ধযুক্ত হয়, যেমন জবা। গহ নম্বরের সর্বশেষ অংশটুকু এখান থেকে। বায়ুপরাগী ফুল হালকা এবং মধুগ্রন্থি হয় হীন। এসব ফুলের সুগন্ধ নেই, এরা সহজে বাতাসে ভেসে যেতে পারে। এদের গর্ভমুণ্ড আঠালো এবং শাখান্বিত, কখনো পালকের মতো, ফলে বাতাস থেকে পরাগরেণু সহজে সংগ্রহ করে নিতে পারে, যেমন ধান। পানি পরাগী ফুল আকারে ক্ষুদ্র এবং হালকা, এরা সহজেই পানিতে ভাসতে পারে। এসব ফুলের সুগন্ধ নেই। স্ত্রী পুষ্পের বৃন্ত লম্ব কিন্তু পুষ্পবৃক্ষের বৃন্ত ছোট। পরিণত পুংপুষ্প বৃন্ত থেকে খুলে পানিতে ভাসতে থাকে এবং স্ত্রী পুষ্পের কাছে পৌঁছালে সেখানে পরাগায়ন ঘটে থাকে, যেমন পাতাশালা। তো শিক্ষার্থীরা আজকে এখানেই এতটুকু অ্যান্সার ছিল আমাদের। তো পরবর্তী অ্যাসাইনমেন্টের জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। আর কোনো অ্যাসাইনমেন্ট তোমার বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবে, তাহলে আমি এই অ্যাসাইনমেন্টটি কেটে আবার পুনরায় খুব সহজ করে আরও দেওয়ার চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।